আমার কিচ্ছু ভালো লাগছে না। চিন্তায় চিন্তায় আমার ঘুম আসছে না। রাজকুমার তো দিব্যি ঘুমিয়ে পড়েছে। তাহলে তাহলে এখন কি করব আমি? আমি কি রাজকুমারকে একবার ডাকবো? না না না, রাজকুমারকে ডাকাটা ঠিক হবে না। সে বিশ্রাম নিচ্ছে নিক। আমি বরং যাই, একাই বারান্দায় গিয়ে একটু চাঁদের আলো দেখি। তাহলে হয়তো দুশ্চিন্তাটা একটু হলেও কমবে। এ কথা বলে ফুলকুমারী বারান্দায় চলে যায়। আর বারান্দায় গিয়ে নিজের মনকে ভালো করার চেষ্টা করতে থাকে। আজকের চাঁদের আলোটা যেন আরো ঝলমল করছে। রাজকুমার তো চাঁদের আলো দেখতে ভীষণ পছন্দ করে, কিন্তু রাজকুমার তো আজ ঘুমিয়ে পড়লো। তার সাথে তো আর আজ চাঁদ দেখা হলো না। আমি বরং একা একাই এখানে চাঁদ দেখি। না না কুমকুম, তুমি একা একা কেন? একা একা চাঁদ দেখতে কি ভালো লাগে বলো? এই তো আমি এসেছি তোমার সাথে চাঁদ দেখবো বলে। রাজকুমার প্রতাপ, আপনি এখানে? আপনি এখানে কেন এসেছেন? তাছাড়া আপনি আমাকে আবারও কেন কুমকুম বলে ডাকছেন বলুন তো? আমি কতবার আপনাকে বলবো যে আমি কুমকুম নই, কুমকুম নই, আমি ফুলকুমারী। ও আচ্ছা, দুঃখিত। এতদিন তো তোমাকে কুমকুম বলে জেনে এসেছি। হঠাৎ করে ফুলকুমারী নামটা মুখে আসে না, তাই আর কি। তবে তুমি কিছু মনে করো না ফুলকুমারী, আমি যদি তোমার সাথে চাঁদ দেখি তাহলে কি তোমার আপত্তি আছে? দেখুন রাজকুমার প্রতাপ, এখন অনেক রাত, আর এই গভীর রাতে আপনি আমার সাথে কি করে চাঁদ দেখতে চান বলুন তো? তাছাড়া কেউ যদি এই দৃশ্য দেখে নেয় তাহলে তো সবাই আমাকে বা আপনাকে ভুল বুঝবে। তার থেকে আপনি একাই চাঁদ দেখুন। আমি আমি বরং আমার কক্ষে যাচ্ছি। মন্ত্রীমশাই রাতে না ঘুমিয়ে পায়চারি করতে থাকে। মেয়েটা যে কি করে না, কিছুই বুঝতে পারি না। ওর কি দরকার ছিল এভাবে রাতের বেলায় বাইরে বেরিয়ে যাবার? ওকে কত করে জিজ্ঞাসা করলাম যে ও কোথায় যাচ্ছে, কিন্তু কোনোভাবেই তো আমাকে কিছুটি বলে গেল না। আমাকে বলে গেল শুধুমাত্র তার ফিরতে রাত হবে। কিন্তু রাত বেরোতে বেরোতে তো এখন ভোর হয়ে গেছে। হ্যাঁ, এখনো যে কেন আসছে না সেটাই তো বুঝতে পারছি না। সত্যি মেয়েটাকে নিয়ে আজ কেন আমার এত বড্ড চিন্তা হয়। ওই ওই ফুলকুমারীকে প্রাসাদ থেকে তাড়ানোর নেশায় ও কত কিছু করার চেষ্টা করছে। জানি না ও কখনো সফল হতে পারবে কিনা। তবে আমি তো ওকে বলেছি ফুলকুমারীকে তাড়ানোর জন্য আমি ওর পাশে থাকবো। কিন্তু তারপরও কেন এভাবে রাতের বেলায় ওকে বাইরে বেরিয়ে যেতে হলো? তবে এবার থেকে আমার মেয়েটার নিরাপত্তা নিয়ে একটু ভাবতে হবে। কিন্তু ও রাতের বেলা কোথায় গেল সে চিন্তায় তো আমি কোনোভাবে স্থির থাকতে পারছি না। ওদিকে রাজকুমারের ঘুম ভেঙে যায়, আর ঘুম ভেঙে সে ফুলকুমারীকে তার কক্ষে কোথাও দেখতে পায় না। ফুলকুমারী, ফুলকুমারী, এ কি ফুলকুমারী, কোথায় গেলে? এ কি, ও তো আমার পাশে নেই। আর তাছাড়া কক্ষের মধ্যেও তো ওকে দেখতে পাচ্ছি না। কোথায় গেল সে এত রাতের বেলা করে? আর ওর তো কোথাও যাওয়ার কথা নয়। আমি একটু দেখি, ও হয়তো আশেপাশে কোথাও আছে। ফুলকুমারী, ফুলকুমারী, কোথায় গেলে? ফুলকুমারী, ফুলকুমারী, তুমি আমার কথায় সাড়া কেন দিচ্ছ না? ফুলকুমারী, কোথায় গেলে তুমি? রাজকুমার চন্দ্রকুমার ফুলকুমারীকে অনেকবার ডাকাডাকি করে, কিন্তু ফুলকুমারী তার ডাকে সাড়া দেয় না। তার মানে কি ও আমার কক্ষের আশেপাশে কোথাও নেই? কিন্তু এই গভীর রাতে তো একা একা ও কক্ষ থেকে বের হয় না, আর বের হতে গেলে আমাকে ডেকে বের হয়। না না, ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। এই কথা বলে রাজকুমার উঠে দাঁড়ায় আর ফুলকুমারীকে খুঁজতে থাকে। তখনই রানীমায়ের সাথে তার দেখা হয়। এত রাতে তুমি এখনো ঘুমোওনি? হ্যাঁ হ্যাঁ বাবা, ঘুমিয়েছিলাম, কিন্তু হঠাৎ করে বড্ড জল তেষ্টা পেল তো, তাই আর কি উঠে এলাম জল খাবার জন্য। কিন্তু তুমি এত রাতে এইভাবে কোথায় যাচ্ছ? তুমিও কি তাহলে ঘুমাওনি? না না, মাকে এখন বলা যাবে না যে ফুলকুমারী কক্ষে নেই, তাহলে মা হয়তো চিন্তা করবে। আমি আগে দেখি ফুলকুমারী কোথায় আছে। মাকে কোনোভাবে চিন্তায় ফেলা যাবে না।
এ কি চন্দ্র, কি হলো কি বাবা? তুমি চুপ করে গেলে কেন? এত রাত হয়ে গেছে এখনো না ঘুমিয়ে কোথায় যাচ্ছ বলো তো? না না মা, সেরকম কিছু না। আসলে আমার বড্ড জল তেষ্টা পেয়েছিল, তাই জল খাবার জন্য বের হয়েছি। সেটা ভালো কথা, কিন্তু দাসীদের কাউকে তো ডাকতে পারতে। আর তাছাড়া ফুলকুমারীকে বললে ফুলকুমারী তো তোমার জন্য জল নিয়ে কক্ষে যেত। ও আচ্ছা, বুঝেছি, ফুলকুমারী নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে, তাই তাকে ডাকোনি। তা ভালো করেছো যে ওর ঘুম ভাঙাওনি। তার মানে মায়ের সাথেও কুমারীর দেখা হয়নি? কিন্তু তাহলে ফুলকুমারী কোথায় গেল? ব্যাপারটা আমাকে দেখতে হচ্ছে। হ্যাঁ মা, দাসীকে তো ডাকতেই পারতাম, কিন্তু দাসী তো সারাটা দিন কত খাটাখাটনি করে, আর রাতে একটু জল খাওয়া এটা আমার নিজের কাজ, নিজেই করে নিতে পারি আমি। হ্যাঁ হ্যাঁ, আমিও সেটা ভেবে নিজেই উঠে এসেছি। যাও, জল খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো। এ কি দাসী, তোমার জটা মতো এখন পর্যন্ত ধ্যান করেই যাচ্ছে, কিছুতেই তো তার ধ্যান এখন পর্যন্ত ভঙ্গ হলো না। এদিকে রাত কত হয়ে গেছে, সেদিকে কি তোমার খেয়াল আছে? পিতামশাই নিশ্চয়ই আমার জন্য দুশ্চিন্তা করছে। এখন কি আমি এখানে জটামার সাথে কথা বলার জন্য সারাটা রাত ধরে অপেক্ষা করব? একটু অপেক্ষা করুন, আসলে বড় কিছু ঘটাতে গেলে একটু কষ্ট সহ্য করতে হয়। আর তাছাড়া আপনি কি চান না ওই ফুলকুমারীকে রাজপ্রাসাদ থেকে দূরে করে দিতে? হ্যাঁ হ্যাঁ, চাই তো। আর চাই তো বলেই তো তোমার সাথে এত রাতে এভাবে গভীর জঙ্গলের মধ্যে এই কুটিরে অপেক্ষা করছি। কিন্তু কখন কখন যে তোমার জটামায়ের ধ্যানভঙ্গ হবে সেটা নিয়ে যত দুশ্চিন্তা আমার। আর একটু অপেক্ষা করুন, দেখবেন এক্ষুনি জটামায়ের ধ্যান ভঙ্গ হয়ে গেছে। তোদের আর খুব বেশি একটা সময় অপেক্ষা করতে হবে না। এই তো ধ্যান ভঙ্গ হয়েছে আমার। তোর আসার কিছুক্ষণ আগে আমি ধ্যান সাধনায় বসেছিলাম। আমি কি করে আমার ধ্যান সাধনা সম্পূর্ণ না করে তোর সাথে কথা বলি? এখন বল, কি প্রয়োজনে এসেছিস আমার কাছে? আসলে আমি ভীষণ এক বিপদে পড়ে আপনার কাছে এসেছি জটামা, আপনার সাহায্যের জন্য। আর আপনি যদি আমাকে সাহায্য না করেন তাহলে আমি যে বিপদ থেকে উদ্ধার হব না। আপনি আমাকে সাহায্য করুন, তার বিনিময়ে আপনি যা চাইবেন আমি তাই দেব আপনাকে। সবই তো বুঝলাম, কিন্তু কি কি করতে চাস সেটা আমাকে খুলে বল। এরপর উর্মিমালা জটামাকে সব কিছু খুলে বলে। ওদিকে তান্ত্রিক তার যজ্ঞ করতে থাকে, আর যজ্ঞ করতে করতে হঠাৎ তান্ত্রিকের যজ্ঞের আগুন বিকটভাবে বাড়তে শুরু করে। আর তার আগুন এতটাই বাড়তে থাকে যে মনে হচ্ছিল কিছুক্ষণের মধ্যেই হয়তো এই যজ্ঞের আগুন ছড়িয়ে চারপাশটা পুড়ে ছাই হয়ে যাবে। সুমন ভীষণ ভয় পেয়ে যায়। এ কি হচ্ছে? তান্ত্রিক বাবা তো ধ্যান সাধনা করছে, কিন্তু তার যজ্ঞের আগুন এভাবে ফুঁসে উঠেছে কেন? আর এই যজ্ঞের আগুন এতটাই তীব্র হয়ে উঠেছে যে যখন তখন এই চারপাশে আগুন লেগে যেতে পারে। না না, আমি এক কাজ করি, তান্ত্রিক বাবাকে বরং ডেকে আমি তাকে দৃশ্যটা দেখাই, না হলে তো এক্ষুনি মহা বিপদে পড়ে যাব। আমরা দুজনে আগুনে পুড়ে ছাই হয়ে যাব। এই কথা বলে সুমন তান্ত্রিক বাবাকে তখনই ডাকতে যায়। তখনই হঠাৎ করে সে আগুন থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। এটা কি হলো? এই আগুন থেকে তো তীব্র কালো ধোঁয়া বের হচ্ছে, আর এই ধোঁয়াতে এই পুরো জায়গাটা অন্ধকার হয়ে গেল। কিন্তু এমন ধোঁয়া হওয়ার কারণ কি? কিছু তো বুঝতে পারছি না। একে তো এই যজ্ঞের আগুন এত তীব্র রূপ ধারণ করেছে, তারপর আবার এই যজ্ঞের আগুন থেকে এভাবে কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। এটা কি কোনো বিপদের ইঙ্গিত? নাকি তান্ত্রিক বাবার যজ্ঞে কি তাহলে কোনো ভুল হয়েছে, যার কারণে তার অশুভ শক্তির কর্ণধার তাকে অভিশাপ দিয়েছে? না না, কিছুই তো বুঝতে পারছি না। কি করব কি এখন আমি? না না, এবার যে আমাকে তান্ত্রিক বাবাকে ডাকতেই হবে।